السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমাদের কোরআনিক আরবিক ক্লাসের আজকে আমরা 15তম সেশনে জয়েন করেছি। আমাদের আজকে থেকে আমরা নতুন একটা বিষয় পড়তে যাচ্ছি এবং খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো আশা করি এখন থেকে যে বিষয়গুলো পড়ানো হবে সেগুলোকে মূলত শুধু আরবি ভাষা না, প্রত্যেকটা গ্রামারেরই মানে মূল ধরা হয়। এই বিষয়গুলো যদি সর্ট আউট হয়ে যায় তাহলে বাকি বিষয়গুলো ইজি লাগে। তো এই জন্য এখানে কিছু বিষয় আছে বোঝার, আবার কিছু বিষয় আছে মুখস্থ করার। তো যেটা মুখস্থ করার বিষয় ওটা শুধু আপনি বুঝে রেখে দিলে হবে না, আপনার মুখস্থ করতে হবে। আবার কিছু বিষয় আছে বুঝতে হবে, ওগুলা শুধু না বুঝে মুখস্থ করলে হবে না। তো এই জন্য ক্লাসের মানে যেভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে সে বিষয়গুলো ধরতে পারাটা খুব ইম্পর্ট্যান্ট। আর রেকর্ডিং তো থাকবেই, ওটা বারবার দেখলে যদি কারো বুঝে না আসে আশা করি বুঝে যাবেন। আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু চ্যাট বক্সে জানাবেন কাইন্ডলি। ওকে, তো আমরা অলরেডি আমাদের যে বই ছিল কোরআনীয় আরবি শিক্ষা, তো নাহিদ হাসান স্যারের ওখান থেকে আমরা ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছিলাম এবং আমরা অলরেডি 18টি চ্যাপ্টার শেষ করে দিয়েছি। তো 18টি চ্যাপ্টারের মধ্যে মেইনলি যে বিষয়গুলো ডিসকাস করা হয়েছে তার মধ্যে হচ্ছে ইসেম, একটা বৃহৎ অংশ জুড়ে শুধু ইসেমের ক্যাটাগরি, তারপর হচ্ছে ইসেমের বিভিন্ন প্রকার, নানান ধরনের ইসেমের আলোচনা করা হয়েছে এবং শেষের 2-3 চ্যাপ্টারে আমরা দেখেছি কিছু হরফের আলোচনা করা হয়েছে। তো তো আমরা আজকে নতুন আরেকটা জিনিস শিখতে যাচ্ছি, যেটা হচ্ছে অলরেডি আমরা কিন্তু জানি যে কালিমা, যেটাকে আমরা কালিমা বলি, বা বাংলায় যেটাকে আমরা কি বলি শব্দ বলি, তাই না? এটা আরবি ভাষায় 3 প্রকার। 1 নম্বরে আমরা পড়েছি ইসম, 2 নম্বরে ছিল হচ্ছে ফেল, এবং 3 নম্বরে ছিল হরফ, মানে অব্যয়, প্রিপোজিশন, তারপরে কনজাংশন এগুলো। ইসেম আমরা প্রথম প্রায় 1 থেকে নিয়ে 15 চ্যাপ্টার পর্যন্ত আমাদের পুরো ইসেমের আলোচনা দিয়েছি। তো এটা আমাদের অলরেডি ডান। সামনে হয়তো আরো কিছু আলোচনা আসবে, সেগুলো আমরা আলোচনা করবো। হরফ লাস্টের 2টা চ্যাপ্টারে হরফের আলোচনা গিয়েছে, তাই না? হরফুল জাল, হরফুল নাসব, তারপরে হরফুল নিদা গত ক্লাস আমরা পড়েছি। নানান ধরনের হরফে জায়েদা, অতিরিক্ত কিছু হরফ আছে, হরফে আতফ আছে, এ ধরনের বিভিন্ন নাম আছে হরফের, সেই হরফের গুলো আমরা অলরেডি পড়েছি। আর যে বিষয়টা আমাদের বাকি থাকলো সেটা হচ্ছে ফেল। ঠিক আছে, যে বিষয়টা বাকি থাকলো সেটা হচ্ছে ফেল। তো ফেলটা আমরা আজকে শুরু করব এবং এটা আমাদের অনেকগুলো ক্লাস চলে যাবে ফেল নিয়ে। তো যেহেতু আজকে প্রথম ক্লাস, আজকে থেকে যদি আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমরা খুব বেশি মানে এমন বেশি পড়া দিব না যেটা আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আমি চাইবো যে অল্প অল্প করে যেন আমরা পড়ি, কিন্তু পড়াটা যেন কাজের হয় এবং আপনারা যেন আয়ত্ত করে সামনে এগোতে পারেন ইনশাআল্লাহ। তো এই জন্য যদি আমরা একটা চ্যাপ্টার আমাদের 2 ক্লাসে পড়তে হয় তাও সমস্যা নেই, আমরা সেটা পড়বো ইনশাআল্লাহ। কোনো কোনো চ্যাপ্টার আছে বড়, ওইটা একটা ক্লাসে পুরোটা চ্যাপ্টার আমরা শেষ করতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমরা 2 দিনে করবো, কোনো সমস্যা নেই। কিন্তু যেন আমরা সবগুলো বিষয় শিখতে পারি। ঠিক আছে, তো এখন মেসেজ দিয়ে না, আমি যখন বলি যে আপনারা মেসেজ দিবেন
বা কোনো আমি জিজ্ঞেস করেছি কোনো কিছু, তখন অন্যথায় মেসেজ দিবেন না। গত ক্লাসের রেকর্ড, হ্যাঁ গত ক্লাসের রেকর্ড দেওয়া হয়েছে, আপনি চেক করে পাবেন ইনশাআল্লাহ। ওকে, তো ফেল নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। তো ফেল এর স্বাভাবিক অর্থ সাধারণত করা হয় হচ্ছে ফেল সমান সমান ক্রিয়া, অর্থাৎ যেটা আমরা ইংলিশে বলি কি, verb। মানে যেটা মূলত কাজ নিয়ে যত আলোচনা আমরা বলি, কাজ, ক্রিয়া বা কাজ, ঠিক আছে। তো তবে একটা শর্ত আছে এখানে, ফেল ওই কাজকে বলবে, ওই ক্রিয়াকে বলবে, ওই ভার্বকে বলবে যেটার সাথে সময় যুক্ত হবে, হ্যাঁ, সময় যুক্ত কাজ। অর্থাৎ এমন শব্দ যেই শব্দে শুনলে আপনি বুঝতে পারবেন যে এই এই কাজটা কোনো একটা সময় সংঘটিত হয়েছে, অথবা হবে, অথবা হচ্ছে, হয় অতীত, নয় বর্তমান, নয় ভবিষ্যৎ। ঠিক আছে, যদি সময় না থাকে, কাল না থাকে, তখন সেটা কখনো ফেল হবে না। ঠিক আছে, যেই ক্রিয়াটা সংঘটিত হয় নাই, ওইটা ফেলের আলোচনা না। করা, করা ফেল না। কারণ করা, বলা হচ্ছে যে করা, কিন্তু এটা কি করা হবে, না হয়েছে, না হচ্ছে, হয়েছিল, হতো, মানে কোন সময়ের সাথে সম্পৃক্ত করে এটা সংগঠনের কোনো বিষয় বলা হচ্ছে। এই কারণে ওটা ফেল হবে না। করাটা হচ্ছে ইচ্ছে, খাওয়া, ঘুমানো, আসা, যাওয়া, এসব ইচ্ছে। ঠিক আছে, আপনি যদি বলেন এসেছিলেন, তখন এটা হবে ফেল, কারণ এটার ভিতর অতীত কাল আছে। আসবে, এটা ভবিষ্যতে বোঝাচ্ছে, তার কারণ মানে এটা ফেল। কিন্তু যদি আশা বলেন, শুধু আশা, যাওয়া, খাওয়া, ঘুমানো, এই শব্দগুলো ফেল হিসেবে গণ্য হবে। তো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে ফেল এর আলোচনা। তো ফেল এর আলোচনা যাওয়ার আগে ডিটেলসে আমরা ছোট্ট করে আর একটা জিনিস জেনে নেই, সেটা হচ্ছে এই ইসিম বা ফেল দুইটার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, সেটা হচ্ছে মূলত আরবি ভাষার একটা বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। দেখেন, একটা শব্দ গঠিত হয় অনেকগুলো হরফ দিয়ে, তাই না? একটা কালিমা গঠিত হয় এক বা একাধিক হরফ দিয়ে। হরফ মানে হচ্ছে বর্ণ। একটা শব্দ তৈরি করতে কয়েকটা অক্ষর লাগে, কয়েকটা বর্ণ লাগে, যায়। আপনি যদি বলেন যে কলম, তাহলে কলমের মধ্যে কয়টা বর্ণ আছে? কলমের মধ্যে ক আছে, ল আছে, ম আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে তিনটা, কিন্তু মূলত পাঁচটা এখানে হরফ আছে, জানেন আপনারা? কারণ এখানে স্বরবর্ণ আছে, এখানে মূলত ক প্লাস অ, তার সাথে ল প্লাস স্বর আছে। ঠিক আছে, মূলত কলমটা হচ্ছে এরকম। এখন ওইটা দেখা যায় না, হ্যাঁ, এই যে ক উচ্চারণ করছি, এটা অর কারণে করছি, স্বরবর্ণের কারণে করছি, এটা হচ্ছে ভাওয়েল। তো এখানে টোটাল হচ্ছে আপনার পাঁচটা হরফ আছে আর কি, কিন্তু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তো আমরা যদি স্বরবর্ণগুলোকে হরফ না ধরি, ওইটাকে যদি হরকত ধরি, জবর জের পেশের মতো, তাহলে ক, ল, ম, তিনটা হরফ আছে। তো এরকম একটা শব্দ তৈরি করতে আপনার একাধিক হরফ লাগে, একাধিক বর্ণ লাগে। ঠিক আছে, কারণ আরবিতে আপনি যদি বলেন যে দেখেন, আরবিতে আমি যদি কিছু শব্দ লিখি, আপনারা বলবেন যে এখানে কতগুলো শব্দ, হরফ আছে, এটা খুঁজে বের করবেন আপনারা, হ্যাঁ। যেমন ধরেন আমি লিখলাম হচ্ছে সালাম। সালামের মধ্যে কয়টা হরফ আছে লিখে লিখে, চার পাঁচটা। তারপরে ইসলাম, তারপরে মুসলিম, তারপরে হচ্ছে ইস, ইসলাম, তারপরে হচ্ছে মুসলিমুন।
তারপরে ধরেন আরো লিখলাম হচ্ছে সালামাতুন। ঠিক আছে। তো 1 2 3 4 5 6টা 6টা শব্দ লিখেছি আমি। আপনারা দেখি চ্যাট বক্সে লিখেন, একটা চ্যাটের মধ্যে লিখেন যে এখানে কয়টা, এখানে কয়টা, এখানে কয়টা, এখানে কয়টা, এখানে শব্দগুলো লেখা লাগবে না, জাস্ট সংখ্যাগুলো কমা দিয়ে দিয়ে লিখে যান কয়টা হরফ আছে এই শব্দগুলোতে। সালামের মধ্যে কয়টা আছে ওইটা লিখে একটা কমা দিন। তারপর ইসলামের মধ্যে কয়টা হরফ আছে ওইটা লিখে আরেকটা কমা দিন। এভাবে প্রত্যেকটাই লিখে লিখে কমা দিয়ে যান। ওকে। 4 4 4 6 6 5। আচ্ছা, দেখেন লিখছেন 4 4 6 6 5। সালাম, সিন, লাম, আলিফ, মিম, চারটা। তারপর ইসলাম, ইসলামে কি চারটা? আলিফ, সিন, লাম, আলিফ, মিম, এখানে তো পাঁচটা, এটা চারটা লিখছেন যে। তারপরে মুসলিমুন চারটা, ইসলাম ছয়টা, 1 2 3 4 5 6 7, আমি তো 7টা গুনতেছি। তারপরে মুসলিমুনা 1 2 3 4 5 6। সালামা 1 2 3 4 5। আচ্ছা, তো এখানে আমরা দেখছি 4 5 4, তারপরে হচ্ছে এখানে 7, তারপরে এখানে 6 5, তাই না? তো এই হচ্ছে আমাদের সংখ্যা। হ্যাঁ। আচ্ছা, এখন আপনাদেরকে শব্দের সংখ্যা গুনতে বলছি কেন? সরি, শব্দের মধ্যে হরফের সংখ্যা গুনতে বলছি কেন? এটা একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে আরবি ভাষায় মানে হরফের ব্যাপারটা বাদ, হরফ তো ধরেন ফি, এটা একটা হরফ। লি, এটা একটা হরফ, তাই না? আমরা পড়েছি হরফে জার। ইন্না, এটা একটা হরফ। তারপরে হচ্ছে বা, জাস্ট বা একটা হরফ। ঠিক, আলা একটা হরফ। তো ওগুলো হচ্ছে ছোট ছোট হয়, ওটার হিসাব বাদ, হরফের আলোচনা বাদ, মানে ইসেম ফেল হরফ যেটা, এই হরফের আলোচনা বাদ। মেইনলি আমরা ইসেম এবং ফেলের কথা বলছি, যে সাধারণত আরবি শব্দগুলো আপনি যত হরফই দেখেন না কেন একটা শব্দের মধ্যে, 4 5 6 7 8 9, আরো যদি বেশি হয়, আরো যদি বেশি থাকে, একটা শব্দের মধ্যে যদি আপনি অনেক হরফ দেখেন, তবে মেইন আরবি ভাষায় মূল হরফ, একটা শব্দের মূল হরফ থাকে মাত্র 3টা। ঠিক আছে, এটা বোঝাটা জরুরি। এখন পুরোপুরি বুঝবেন না, কিন্তু আস্তে আস্তে বুঝবেন। আরবি ভাষার পুরো মানে ল্যাঙ্গুয়েজ সিস্টেমটাই হচ্ছে প্যাটার্ন নির্ভর, নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, এবং এটার শব্দ অক্ষরের সংখ্যা মানে হরফের সংখ্যা নির্দিষ্ট। মানে আপনি চাইলে আন্দাজে একটা হরফ ঢুকাই দিতে পারবেন না। ঠিক আছে, মানে লজিক্যাল ওয়ে ছাড়া নর্মালি কোনো ধরনের কি নাই, মানে এক্সট্রা হরফ নাই। সবকিছু হিসাব নিকাশ, মানে ম্যাথের মতো, আপনার অঙ্কের মতো, এটা সোজা। ঠিক আছে, এই কারণে কঠিন, আবার এই কারণে এই আরবি ভাষা খুব সহজ। তো অঙ্কে যেরকম আপনার কঠিন কি কারণ আপনার সূত্র মনে রাখতে হয় আপনার, তবে সূত্রগুলো যদি আপনি ভালো করে মনে রাখতে পারেন সবকিছু ইজি হয়ে যায়। আরবি ভাষাটাও এরকম। ঠিক আছে, সূত্র মনে রাখা একটু কঠিন, সূত্রগুলো যদি আপনি মনে রাখতে পারেন তারপরে সবকিছু ইজি, অঙ্কের মতো হয়ে যাবে। ঠিক আছে, সব হিসাব অনুযায়ী হবে, একটা নিয়ম ফলো করে হবে, ও বাড়তি কিছু আসবে না। তো কি বললাম, যে আমাদের আরবি ভাষায়, আরবি ভাষায় একটি শব্দের মূল বর্ণ থাকে 3টি। ওকে,
তাহলে আরবি ভাষায় একটি শব্দের মূল বর্ণ থাকে তিনটি। এই মূল বর্ণটা খুঁজে পাওয়া জরুরি। ঠিক আছে, এই মূল বর্ণটা যদি আপনি চিনতে পারেন বাকি সবকিছু ইজিলি বুঝে যাবে। ঠিক আছে, ওইটা আমরা আস্তে আস্তে দেখবো, আপাতত আজকে সবকিছু জানার আমার। তো আরবি ভাষায় একটি শব্দের মূল বর্ণ, ঠিক আছে, মূল বর্ণ থাকে হচ্ছে তিনটা। বাকি আরো অনেক 8টা 10টা আপনি সব বর্ণ দেখবেন, 5টা 6টা দেখবেন, ওগুলো হচ্ছে এক্সট্রা, ওগুলো প্যাটার্নের কারণে হয়েছে। ঠিক আছে, কিন্তু মূল বর্ণ হচ্ছে তিনটি। তো যেমন আপনাদের যদি এখানে দেখি, আমরা একটু আগে যে জিনিসগুলো লিখলাম এটা দিয়ে যদি আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। সেটা হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা, সালামুন, দেখেন, সালাম, ইসলাম, মুসলিম, ইসতিসলাম, মুসলিমুন, সালামা, এভাবে তাসলিম, আরো অনেক শব্দ আনা যাবে। হ্যাঁ, আরো অনেক কিছু আনা যাবে। ঠিক আছে, সালিম আনা যাবে, তাসলিম আনা যাবে, এরকম আরো অনেক কিছু আনা যাবে। বাকি আপনারা কি কমন কোন প্যাটার্ন ধরতে পারছেন যে এখানে সব শব্দগুলোর মধ্যে নির্দিষ্ট তিনটা বর্ণ আছে, যেগুলো সেম তিনটা বর্ণ সবগুলোর মধ্যে আছে? আপনারা কি বলতে পারবেন সেই তিনটা হরফ কি কি? কে বলতে পারবেন? তিনটা হরফ আছে যেগুলো সবগুলোর মধ্যে আছে। ওকে, হ্যাঁ, সিন লাম মিম, যারা লিখছেন রাইটলি লিখেছেন, তাহলে সিন লাম মিম, এটা হচ্ছে আপনার মূল হরফ। ঠিক আছে, সিন লাম মিমটা হচ্ছে মূল হরফ এখানে। এই সিন লাম মিম থেকে একটা আলিফ যোগ হয়েছে, এই কারণে সালাম হয়েছে। শুরুতে একটা আলিফ যোগ হয়েছে, ইসলাম হয়েছে। শুরুতে মিম যোগ হয়েছে, মুসলিম হয়েছে। তারপরে হচ্ছে শুরুতে কি বলে আলিফ সিনতা হয়েছে, তারপরে আলিফ যোগ হয়েছে, ইসলাম হয়েছে। মুসলিম সেম জিনিস, শুরুতে মিম যোগ হয়েছে, তারপরে ওয়াও যুক্ত হয়েছে। তারপরে এখানে সালামা দেখতে পাচ্ছি, শেষে একটা তা যোগ হয়েছে, মাঝখানে একটা আলিফ যোগ হয়েছে, কিন্তু মূল হরফ হচ্ছে সিন লাম মিম। ঠিক আছে, মূল হরফ হচ্ছে সিন লাম মিম। তো আরবি ভাষায় আমরা যত বড় শব্দই দেখি না কেন, মূল শব্দ, মূল হরফ থাকে তিনটা। মূল হরফ থাকে তিনটি। তো এবার আসেন, এই যে মূল তিনটা হরফ থাকে, এই তিনটা হরফের নাম আছে, এই তিনটা হরফের নাম আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই তিনটা হরফের নাম মনে রাখতে হবে। আরবি প্রত্যেকটা শব্দের মূল যে তিনটা হরফ আছে, এই তিনটা হরফের প্রথম হরফটাকে বলা হয়, প্রথম হরফকে বলা হয় ফা কালিমা। প্রথম হরফকে বলা হয় ফা কালিমা। দ্বিতীয় হরফকে বলা হয় আইন কালিমা। তৃতীয় হরফকে বলা হয় লাম কালিমা। ঠিক আছে, তাহলে আরবি ভাষায় প্রতিটি শব্দের মূল হরফ থাকে তিনটি। প্রথমটিকে বলা হয় ফা কালিমা, দ্বিতীয় হরফটিকে বলা হয় আইন কালিমা, তৃতীয় হরফটিকে বলা হয় লাম কালিমা। ঠিক আছে, এটা জাস্ট নাম। ঠিক আছে, এখন দেখেন, এই যে সালাম শব্দ বা ইসলাম শব্দ বা মুসলিম শব্দ বা ইসলাম শব্দ বা মুসলিমুন বা সালামা, এই শব্দগুলো দেখছেন, এগুলো সব শব্দের মূল হরফ হচ্ছে সিন লাম মিম। তাহলে এই শব্দের ফা কালিমায় কোন হরফ আছে বলেন তো দেখি? এটার ফা কালিমায় কোন হরফ আছে? এই শব্দগুলোর ফা কালিমায় কোন হরফ আছে? ফা কালিমায় কোনকার হরফ আছে? সিন, তাই না? সিন দেখে আপনারা আবার সিন কালিমা বলেন না, সিন কালিমা নামে কোনো কালিমা নাই। ঠিক আছে, এখন আপনারা বলবেন যে স্যার এখানে আছে সিন, আমরা এটা ফা বলবো কেন? মানে ফা বলছেন না, ফা কালিমা বলছেন, ওর নাম হচ্ছে ফা। ঠিক আছে, প্রথম হরফ বলে প্রথম হরফটাকে ফা কালিমা বলে। এখন ওখানে সিন থাকার, ফা থাকার, লাম থাকার, আইন থাকার, কাফ থাক, কিছু একটা থাকতে পারে, কিন্তু প্রথম হরফটাকে বলা হবে ফা কালিমা। সেকেন্ড কালিমাটা কি বলেন তো? সেকেন্ড কালিমাতে কি হরফ আছে? সেকেন্ড কালিমাতে কি আছে? লাম আছে। সেকেন্ড কালিমার সেকেন্ড যে কালিমা, ওইটার সেকেন্ড যে হরফ, ওইটার নাম হচ্ছে আইন কালিমা, তাই না? তাহলে আইন কালিমাতে আছে লাম।
এখন এখানে লাম আছে দেখে আপনি এটাকে লাম কালিমা বলতে পারবেন না, কারণ লাম কালিমাটা হচ্ছে শেষে আছে, মাঝখানেটাকে বলা হবে আইন কালিমা। ঠিক আছে, এখন আপনারা বলবেন যে স্যার এখানে লাম আছে এটারে আমরা বলতেছি আইন কালিমা, আর মিম রে বলতেছি লাম কালিমা, ব্যাপারটা কেমন হয়ে গেল না? তো এটা ব্যাপারটা এরকম হয়ে গেল যে আপনি মানে একটা বাবু হয়েছে সুন্দর ফর্সা, তার নাম রাখলেন হচ্ছে কালামিয়া, তাই না? তো আগের দিনে মানুষ নাম রাখতো না কালামিয়া, ধলামিয়া, তারপরে এই ধরনের। তো একজন মানুষ ধরেন খুব গায়ের রং হচ্ছে ময়লা, কালো, তার নাম রাখছে চাঁদ মিয়া, সে হচ্ছে চাঁদ। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে নাম রাখা হয় বা নাম দেওয়া হয়, নাম দেওয়ার বিষয়টা ভিন্ন আর ব্যক্তির বৈশিষ্ট্য ভিন্ন। তো এখানে এই যে মাঝখানে যে লামটা আছে, এইটাকে লাম কালিমা বলা যাবে না, কারণ এই মাঝখানের হরফটার নামই হচ্ছে আইন কালিমা। সেখানে লাম থাকুক আর মিম থাকুক আর ফা থাকুক আর কাফ থাকুক, ম্যাটার করে না, মাঝের হরফটাকে আইন কালিমা বলবে আর শেষের হরফটাকে লাম কালিমা বলবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সালামুন বা ইসলামুন বা মুসলিমুন শব্দের ফা কালিমা হচ্ছে সিন, আইন কালিমা হচ্ছে লাম, আর লাম কালিমা হচ্ছে মিম। এখন আপনারা বলতে পারেন যে স্যার এই ফা আইন আর লাম দিয়ে নাম রাখছে কেন, আর কিছু পারে না, আলিফ বা তাসা রাখতো, আলিফ কালিমা বা কালিমা তা কালিমা, তাই না, এইভাবে রাখতো, তাইলে তো মানে একটা সিরিয়াল মেনটেন হইতো বা কিছু একটা হইতো। ফা আইন আর লাম কেন, মানে র্যান্ডমলি থেকে এই ফা আইন লাম নিয়ে আসা হয়েছে? এটা নিয়ে আসা হয়েছে মূলত আমরা যেই বিষয়টার আলোচনা করছি, ফেল। ফেল শব্দটা কিভাবে লেখে দেখেন, খেয়াল করেছেন? ফেল শব্দটা লেখে কিভাবে, ফেয়ালুন, এখানে কি আছে ফা আইন লাম, তো এই ফেল মানে হচ্ছে ক্রিয়া, ফেল মানে হচ্ছে কাজ। ঠিক আছে, তো এই ফেল শব্দ থেকে মূলত এইটার সাথে এইটার উপর ইন্সপায়ার্ড হয়ে, এটার যেহেতু প্রথমে ফা আছে এই কারণে ফা কালিমা বলা হয় প্রথমটাকে, এটার মাঝে যেহেতু আইন আছে এই কারণে আইন কালিমা বলা হয় মাঝেরটাকে, আর যেহেতু এটা শেষে লাম আছে এই কারণে সব শেষের অক্ষরকে লাম কালিমা বলা হয়। এটা হচ্ছে এই ফেল থেকে নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, এই হচ্ছে মানে রহস্য, নাহলে একটা মানে কনফিউশন থেকে যায় যে ফা আইন আর লাম কেন, আলিফ বা তাসা না কেন, আলিফ কালিমা বা কালিমা তা কালিমা, শেষ, এসব ক্লিয়ার, এক দুই তিন। ফা আইন লাম কেন, তো ফা আইন লাম হয়েছে মূলত এই ফেল শব্দের কারণে, এই শব্দ থেকে মূলত নেওয়া হয়েছে নাম। তো যাই হোক, আমাদের এটা আলোচনা বিষয় না, তো আমাদের মূল বিষয় যেটা সেটা হচ্ছে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এটা হচ্ছে হরফের নাম, বর্ণের নাম। আরবি ভাষায় একটা শব্দের মধ্যে যত বর্ণই আমরা দেখি না কেন, মূল হরফ থাকে তিনটি। তো প্রথম হরফটিকে বলা হয় ফা কালিমা, দ্বিতীয় হরফটিকে বলা হয় আইন কালিমা, তৃতীয় হরফটিকে বলা হয় লাম কালিমা। ঠিক আছে, তো এটা তো আমি একটা শব্দ দিয়ে জাস্ট সিন লাম মিম দিয়ে উদাহরণ দিয়েছি, সালাম, ইসলাম, মুসলিম, এরকম আহ অনেক অসংখ্য এরকম উদাহরণ দেওয়া যাবে, অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। ঠিক আছে, যেমন ধরেন আরেকটা উদাহরণ দিই, আহ আমাদের পরিচিত কিছু শব্দ দিয়ে উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন খ, লাম, কফ, এটা হচ্ছে মূল শব্দ। এখান থেকে আমরা বলি আল্লাহ হচ্ছে আমাদের খালিক, তাই না, আল্লাহ হচ্ছে আমাদের, আল্লাহ হচ্ছে আমাদের খালিক, খালিক মানে সৃষ্টিকর্তা। তাহলে এই যে দেখেন খলকুন থেকে হচ্ছে খালিকুন শব্দ আসছে, তারপরে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যার সৃষ্টি তাদেরকে আমরা বলি মাখলুক, তাই না, মাখলুক। তারপরে হচ্ছে আর পরিচিত কি শব্দ আছে, আর শব্দ আছে হচ্ছে এটা দিয়ে, অনেক শব্দই আছে, আমি পরিচিত শব্দ বুঝতেছি। ও আরেকটা আছে আখলাক, তাই না, আমরা বলি না আখলাক, মানুষের আখলাক, ওইটা ওই খ লাম কফ থেকেই। ঠিক আছে, এটার বহু বচন হচ্ছে খুলুক, এটা, হ্যাঁ খুলুক।
তাহলে দেখেন খালেক, মাখলুক, আখলাক, এই খ লাম কফ থেকে আরো অনেক শব্দ আসছে, খল্লাক, তারপরে হচ্ছে আপনার আহ খলাক, এরকম ফেল ফেল তো অনেকই আসতে পারে, অনেক কিছু আসতে পারে। তো এটা জাস্ট একটা উদাহরণ যেগুলো আমাদের জানা আছে। আর একটা উদাহরণ দেই, যেমন ধরেন কফ, দাল, কফ দাল র, এখান থেকে আপনার অনেক কিছু আসতে পারে। ঠিক আছে, যেমন ধরেন আমরা বলি যে কদির, ঠিক আছে, কদিরুন মানে সক্ষম। তারপরে হচ্ছে আল্লাহ হচ্ছেন কদির, ইন্নাহু আলা কুল্লি শাইইন কদির, সবকিছু করতে সক্ষম। তারপরে ধরেন আমরা বললাম কুদরত, আল্লাহর অনেক কুদরত মানে আল্লাহর অনেক শক্তি, আল্লাহর অনেক ক্ষমতা, কুদরত। তারপরে যদি আপনি বলেন যে আহ কদরের রাত বলি না আমরা, ওইটাও তো এই একই জিনিস। ঠিক আছে, আহ কদরুন, তারপরে এটা থেকে তাকদীর, সব এই কফ দাল র থেকে। ঠিক আছে, সব এই কফ দাল র থেকে। এরপরে আপনি যদি আরো কিছু আনতে চান, মিকদার, মুক্তাদির, আরো অনেক শব্দ আসতে পারে। কিন্তু মানে আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম আর কি, যে এরকম আরবি ভাষায় অনেক ধরনের শব্দ থাকতে পারে, অনেকগুলো হরফ থাকতে পারে, কিন্তু মেইন হরফ হয় তিনটা। তাহলে এবার বলেন তো আপনারা যে এই যে কদরুন শব্দটা বা হচ্ছে কুদরতুন বা তাকদির শব্দটা, এটার ফা কালিমা কি? ফা কালিমায় কি আছে বলেন, লিখেন চ্যাট বক্সে। ফা কালিমায় কি আছে? ফা কালিমায় আছে কফ, গুড। আচ্ছা এবার বলেন তো রটা, এই যে তাকদীরের রটা কোন কালিমা? কদিরের রটা কোন কালিমা? হ্যাঁ, রটা হচ্ছে লাম কালিমা। ওকে, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে রটা হচ্ছে লাম কালিমা আর দালটা হচ্ছে আইন কালিমা, তাই না? কারণ মাঝেরটা হচ্ছে আইন কালিমা। খলাকার মধ্যে, মাখলুকের মধ্যে খটা হচ্ছে ফা কালিমা, লামটা হচ্ছে আইন কালিমা, আর কফটা হচ্ছে লাম কালিমা। তাইলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ঠিক আছে, এই হচ্ছে মূলত আপনার আহ এইটা জানা জরুরি, কারণ এরপরে আমি ধরেন বললাম যে এই শব্দের আইন কালিমাতে জবর হবে। কারণ আপনারা বলবেন তখন যে আইন কালিমা কি জিনিস, আবার জবর হবে এটা তো বুঝছি, কিন্তু আইন কালিমা কি? তো এই জন্য আমাদের এই বিষয়টা যদি জানা থাকে, তাহলে আমাদের কি করতে হবে না, মানে রুলস বলে দিব আমি শুধু, যে ফা কালিমাতে জবর হবে, ফা কালিমাতে পেশ হবে, আইন কালিমাতে জের হবে। তাহলে আপনারা বুঝে যাবেন যে আইন কালিমা মানে কি বোঝাচ্ছে এখানে। তার মানে হচ্ছে মাঝের হরফটাকে বোঝাচ্ছে। সেখানে মিম থাকতে পারে, লাম থাকতে পারে, নুন থাকতে পারে, কাফ থাকতে পারে, সবকিছুই থাকতে পারে। তো তখন আপনি এক কথায় বুঝে গেলেন। ঠিক আছে, তো এই জন্য এটা জানাটা জরুরি, এটা বোঝাটা জরুরি। তাহলে আমরা সোফার যে বিষয়টা শিখলাম সেটা আমি একটু বলি, সেটা হচ্ছে যে আরবি ভাষায় আমরা যত বড় শব্দই দেখি না কেন, যত বর্ণই সেখানে থাকুক না কেন, আর সাধারণত আরবি ভাষায় মূল হরফ থাকে তিনটি। সেই মূল তিনটি হরফের তিনটা নাম আছে। প্রথম হরফটাকে বলা হয় ফা কালিমা, দ্বিতীয় হরফটিকে বলা হয় আইন কালিমা, এবং তৃতীয় হরফটিকে বলা হয় লাম কালিমা। ব্যাস, এটা হচ্ছে আমাদের মানে সোফা যতটুকু আমরা পড়লাম ততটুকু আলোচনা। এখন আমাদের দ্বিতীয় আজকের যে আলোচনা, সেটা হচ্ছে মূলত এই যে ফেল, ডিরেক্ট আমরা সেই ফেল নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তাহলে ফেলের যে আলোচনা আমরা করছিলাম, এখানে আমি এটা নিয়ে আসি, এখানে নিয়ে আসি আমরা যে আলোচনাগুলো করছিলাম। তাহলে কালিমা তিন প্রকার, ইসিম, ফেল এবং হরফ। ইসিম এবং হরফের আলোচনা আমরা সোফার করছি। আমাদের এই যে যে অধ্যায় 19 নম্বর অধ্যায়, সেখান থেকে আমাদের আলোচনা হচ্ছে ফেলের। তো আমরা যখন ভার্ব বা সরি আমরা যখন ভার্বের সাথে স্বাভাবিকভাবেই, মানে যখন আপনি ক্রিয়া করবেন তখন কি পড়তে হয় আপনার? কাল পড়তে হয়, তাই না?
অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। যখন আপনি ভার্ব পড়বেন, ভার্ব আলাদাভাবে পড়া যায় না, ওটার সাথে পড়তে হয় টেন্স, অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট, ফিউচার আলাদাভাবে পড়তে হয়। তাহলে আপনি যদি ইংরেজি ভাষায় দেখেন তাহলে দেখবেন যে প্রথমত টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এর প্রত্যেকটাকে আবার চার ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, ইনডেফিনিট, তারপরে হচ্ছে কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটা এরকম। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর আবার প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট, তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে আবার ফিউচার। তো টোটাল দেখা যাচ্ছে 12টা টেন্স। তো আমাদের তখন মাথা ঘুরে যায় যে এতগুলা স্ট্রাকচার কেমনে মনে রাখবো, কোনটা কি, প্যাচ লেগে যায় তখন আমাদের, এতগুলো রুলস কিভাবে জানবো, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। আবার বাংলা ভাষায়ও সেম। এখন বাংলা ভাষা তো আমাদের মাতৃভাষা, এই কারণে প্রবলেম হয় না, কারণ আমরা শুনে শুনে বড় হয়েছি, আমাদের ওইটা ব্রেনে ঢুকে গেছে, আমরা কখনো প্যাচ লাগাই দিই না। আমরা অতীত বলতে গিয়ে বর্তমান বলে ফেলি না, বা বর্তমান বলতে গিয়ে ভবিষ্যৎ বলে ফেলি না। কিন্তু যারা গ্রামার পরীক্ষা দিতে যান তাদের আবার ঝামেলা তৈরি হয়, কারণ ওটা আবার নতুন করে মানে মানে ই করা লাগে, মুখস্থ করা লাগে অনেক কিছু, নামগুলো মনে করা লাগে, কোনটা কি সেগুলো চিন্তা করা লাগে। বাকি সেম জিনিস আরবি ভাষায় আপনি যখন ফেল করবেন, তো স্বাভাবিকভাবে আপনার ফেল করতে হলে কি পড়তে হবে? ফেল এর সাথে জামানা চলে আসবে। জামানা মানে হচ্ছে কাল, সময় চলে আসবে। ঠিক আছে। তাহলে এই যে ফেল, এই ফেল বা ভার্ব বা কাজ বা ক্রিয়া, এটা সময় ছাড়া সংগঠিত মানে হইতে পারে না। কাজটা সংগঠিত হয়তো নির্দিষ্ট কোনো সময়, সময় ছাড়া মানে একটা কাজ হইছে কিন্তু সেখানে কোনো সময় নাই, এটা তো হইতে পারে না, তাই না? এটা তো হইতে পারে না। যে কোনো কাজ সংগঠিত হওয়ার জন্য একটা সময় আছে, হয় সেটা ভবিষ্যতে হবে, অথবা বর্তমানে হচ্ছে, অথবা অতীতে হয়েছে, তাই তো? তো এই জন্য আমাদের কি করতে হয়, ফেল করতে গেলে বাধ্যতামূলক ভাবে সেখানে সময়ের ব্যাপারগুলো চলে আসে। এখন মজার বিষয় হচ্ছে, বাংলায় যেরকম অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তারপরে বা বাংলায় মূলত বাংলা গ্রামারের কালটা এটা ইংলিশ টেন্সের কপি, মানে একদম কপি। ঠিক আছে, জাস্ট ওইখান থেকে কি করছে না, ওইখানে চার ভাগে বা তিন ভাগে ভাগ করে চারটা করে বানাইছে, এখানে তিন ভাগে ভাগ করে চারটা করে বানাইছে। ঠিক আছে, সাধারণ বর্তমান কাল, তারপরে কি কি জানি আছে, চলমান বর্তমান কাল, তারপরে হচ্ছে পুরা ঘটিত, আরো কি কি জানি আছে। তো মানে সেম, জাস্ট ওইখানে আপনার কপি করে নিয়ে আসা হয়েছে আর কি। তো হোয়াট এভার, কারণ দুই ভাষার মধ্যে মিল আছে অনেকটা এই দিক থেকে, কিন্তু আরবি ভাষা এখানে আলাদা। হ্যাঁ, এই দিকে আরবি ভাষা একদিক থেকে সহজ বলবো, আর একদিক থেকে কঠিন বলবো। সহজ এই কারণে বলবো যে আমরা তো এখানে 12টা টেন্স পড়তে হয়, আপনাদের এখানে 12টা টেন্স পড়তে হবে না। এখানে মাত্র আপনাদের দুই তিনটা টেন্স পড়লে হয়ে যাবে। ঠিক আছে, একটা অতীত পড়বেন, আর একটা বর্তমান পড়বেন, মানে বর্তমান ভবিষ্যৎ এখানে আলাদা কোনো কিছু না, এক। আর অতীতে যে আমরা টেন্সের মধ্যে চারটা পড়ি, এখানে চারটা পড়া লাগবে না, মাত্র একটা পড়লেই হলো। ঠিক আছে, তাহলে আমাদের খুব সহজ, মানে এই জায়গা থেকে খুব কম। তাহলে আমরা দেখি ফেল দুই প্রকার। ঠিক আছে, ফেল দুই প্রকার। একটা হচ্ছে ফেলে মাদি, ফেলে মাদি বদ দিয়ে, এই কারণে এভাবে লিখছি। ঠিক আছে, বদ, অনেকে সাধারণত মাজিও বলে, ফেলে মাজিও বলে। তো ফেলে মাদি হচ্ছে মূলত অতীতকাল। ঠিক আছে, ফেলে মাদি মানে অতীতকালের সম্পৃক্ত ক্রিয়া। ঠিক আছে, অতীতকাল বাচক ক্রিয়া, মানে পুরোপুরি ভাবে লিখতে বোধহয় ভালো হবে, অতীতকাল বাচক ক্রিয়া। আর দুই নাম্বার হচ্ছে ফেলে মুদারি, বদ দিয়ে, হ্যাঁ, মুদারিয়া, লাস্টে আইন আছে। ফেলে মুদারি এবং ফেলে মাদি। তাহলে ফেলে মাদি হচ্ছে অতীতকালবাচক ক্রিয়া, আর ফেলে মুদারি হচ্ছে বর্তমান প্লাস ভবিষ্যৎ বাচক ক্রিয়া। ঠিক আছে, বর্তমান প্লাস ভবিষ্যৎ মানে কি মজা, একটা শব্দ বলবেন, এটা দিয়ে বর্তমান বোঝাবে, এটা দিয়ে আবার ভবিষ্যৎ বোঝাবে, মানে আলাদা কোনো কিছু নাই, আপনার ঝামেলা নাই কোনো। তো
বা ইংলিশে বা বাংলায় যেরকম আপনার আলাদা আলাদা মুখস্থ করতে হয়, এখানে আমাদের আলাদা মুখস্থ করতে হয়। এটা বাস মেইনলি এই দুইটা করলেই হয়। আরেকটা আছে, মানে ওইটাও মানে ফেল এর অন্তর্ভুক্ত করে, সেটা হচ্ছে ওই যে নির্দেশ, নিষেধ, হ্যাঁ, আমর নাহি। তো ওইটাকে আপাতত আমরা এখানে ওইটা পরে পড়বো। ওইটারে আমরা আপাতত ডিরেক্ট ফেল এর মানে অন্তর্ভুক্ত ধরছি না। ঠিক আছে, ওটাও ফেল এর অন্তর্ভুক্ত যদিও। আমর অর্থাৎ নির্দেশ, তুমি করো, খাও, ঘুমাও, এটা সাধারণত বর্তমান কালের হিসাবেই হয়। ঠিক আছে, অর্থাৎ আপনি যখন কাউকে বলতেছেন করো, তার মানে হচ্ছে এখন বলছেন, এটা বর্তমানের সাথেই যায়। তো ওইটা আলাদা প্যাটার্ন আছে, ওইটা আমরা আপাতত পরে পড়বো ইনশাল্লাহ। আপাতত আমরা জেনে রাখি সেটা হচ্ছে যে ফেলের দুইটা প্রকার আমরা এখানে দেখলাম। একটা হচ্ছে ফেলে মাদি বলে, যেটা অতীতকালবাচক ক্রিয়া। আর একটা হচ্ছে ফেলে মুদরি, বর্তমান ভবিষ্যৎকালবাচক ক্রিয়া। তো আমাদের এখনকার টপিক হবে মূলত হচ্ছে, আমরা এই যে 19 নাম্বার চ্যাপ্টার থেকে যেটা শুরু করতে যাচ্ছি, সেখানে হচ্ছে আছে ফেলে মাদি। ঠিক আছে, ফেলে মাদি, মাদিটা লিখে হচ্ছে আপনার এভাবে, মাদি, ফেলে মাদি। হ্যাঁ। তো ফেলে মাদি মানে হচ্ছে অতীতকালবাচক ক্রিয়া, অতীতকালবাচক ক্রিয়া। এখন ফেলে মাদির আমরা যখন ইংলিশ পড়ি, তখন দেখা যাচ্ছে আমাদের কিছু রুলস পড়তে হয়। হ্যাঁ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অর্থাৎ প্রথমে সাবজেক্ট আনতে হবে, আই আনতে হবে, বা উই আনতে হবে, বা ইউ আনতে হবে, যে করছে কাজটা সেটা আনতে হবে। তারপরে ভার্ব আনতে হবে, অতীতকাল হইলে ভার্বের সেকেন্ড ফর্ম আনতে হবে। আই, আই এইট, আই রট, আই রেড, তাই না? তারপর হচ্ছে অবজেক্ট আনতে হবে, কোন জিনিসটা করছিলাম, কোন জিনিসটা খাইছিলাম, কোন জিনিসটা ভাঙছিলাম, পান করছিলাম, দেখছিলাম, ইত্যাদি। তাহলে আই স দ্য বার্ড, তাহলে সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর এভাবে আপনার নির্দিষ্ট রুলস আছে। ঠিক আছে, আরবি ভাষায়ও আপনার, আপনি যখন এই ফেল করতে যাবেন, তখন প্রত্যেকটা ফেল নির্দিষ্ট প্যাটার্ন আছে। ঠিক আছে, তো ওইখানে আমরা জানি যে আই ডিড, উই ডিড, ইউ ডিড, হি ডিড, শি ডিড, দে ডিড, এভাবে কয়টা কি আছে, এভাবে আমরা প্র্যাকটিস করি না যখন আমরা ল্যাঙ্গুয়েজ শিখি। আমি করেছিলাম, তুমি করেছিলে, সে করেছিল, তারা করেছিল। আমি, তুমি, সে, তারা, তুমি, তোমরা, ছয়টা। ছয়টা স্বাভাবিকভাবে আমরা কি পড়েছি ইংলিশে? দমির পড়েছি আমরা, অলরেডি আরবিতেও পড়েছি, তাই না? তো আরবিতে কয়টা দমির পড়েছি মনে আছে আপনাদের? এগুলো কিন্তু সব গিয়েছে সেই ইসিমের আলোচনায়, প্রোনাউন্সের আলোচনায়, যেখানে সর্বনাম পড়েছিলাম। আপনাদের মনে আছে আরবিতে কয়টা বলেন তো দেখি? কয়টা দমির বা সর্বনাম আছে আরবিতে? আমি মুখস্থ করেছিলাম কিন্তু এগুলো, এগুলো কিন্তু গিয়েছে অলরেডি, তাই না? আপনাদেরকে আলাদা আলাদা লিখে দিয়েছিলাম, লিখে লিখে বুঝিয়েছিলাম। হ্যাঁ, 14টা। তো এই যে 14টা, এখন আমরা তো এখানে ইংরেজিতে মাত্র 6টা, ঝামেলা শেষ। বাংলায় মাত্র 6টা, আমি, তুমি, সে, তারা, তুমি, তোমরা। আরবিতে হচ্ছে 14টা। মানে অন্য ল্যাঙ্গুয়েজ থেকে আরবির মানে ঝামেলাটা এই জায়গাটায়, যেহেতু 14টা সাবজেক্টটা মানে প্রোনাউন্স আছে, এই কারণে 14টা ফর্ম আছে। মানে ফেলে মাদিতে কথা বলতে গেলেও আপনার এই 14 ভাবে কথা হবে। মানে কোন সাবজেক্ট, কর্তাকে, তার উপর ভিত্তি করে প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ বুঝবো সামনে। আপনাদের আপাতত কাজ যেটা, সেটা হচ্ছে আমি আজকে বইতে যাবোই না। মানে আমাদের ওইখানে বইয়ে কি আছে ওইখানে আজকে যাবোই না। আপনাদের এটাই, সেটা আমি দিয়ে দিব, এটাই আপনার মুখস্থ করবেন, এটাই পড়বেন। নেক্সট ক্লাসে আমরা বইতে বইতে যাবো যে এখানে কি আছে দেখার জন্য। আপাতত আমি যেটা করব সেটা হচ্ছে, ওকে দেখেন, তাহলে ফেলে মাদি আমরা আজকে প্যাটার্নটা দেখবো, ফেলে মাদি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে এটা এক বচনও হইতে পারে। মানে যে গুলো আমরা পড়েছি, কি বলে আপনার আহ, দমির গুলো বা সর্বনাম গুলো পড়েছি, সেটা তো এক বচন হইতে পারে। আমি, তুমি, সে,
আবার দুই বচন হইতে পারে, আমরা দুইজন, তোমরা দুইজন, তারা দুইজন, কারণ দুই দ্বিবচনও আছে, তাই না? আরবিতে এই যে একটা বাড়তি ঝামেলা হচ্ছে, দ্বিবচন আছে এখানে। আবার ধরেন আহ বহু বচন আছে। তাহলে প্রথমেই অন্য জায়গা থেকে আমাদের এখানে বেড়ে গেল। তাহলে এক বচন, দ্বিবচন, বহু বচন। এবার এটা আপনার মুজাক্কারও হইতে পারে, আবার মুআন্নাস হইতে পারে, তাই না? মুজাক্কারও হইতে পারে, মুআন্নাস হইতে পারে। এক বচন হয়ে মুজাক্কার হতে পারে, এক বচন হয়ে মুআন্নাস হইতে পারে। মুজাক্কার মানে কি মনে আছে আপনাদের এগুলো? কি বলেন তো, মুজাক্কার মানে কি? আর মুআন্নাস মানে কি? মুজাক্কার মানে কি? মুজাক্কার মানে হচ্ছে পুরুষবাচক, মেইল। ঠিক আছে, তাহলে আমরা এখানে মুজাক্কার মানে হচ্ছে পুংলিঙ্গ, আর মুআন্নাস মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। ওকে, এখন আমরা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে আপনাদের মনে আছে কিনা আমরা পড়েছিলাম যে আহ জমির তিন রকম হয়। একটাকে বলা হয় ফার্স্ট পার্সন, আর সেকেন্ড পার্সন, আর একটা থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা। আর থার্ড পার্সন হচ্ছে সে, তারা। এটাকে বাংলায় বলা হয় উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। আরবিতেও আমরা পড়েছিলাম, মনে আছে নাকি আপনাদের? কি বলেন তো, এগুলাকে কি বলা হয়? হ্যাঁ, থার্ড পার্সনকে কি বলা হয়, কে বলতে পারবেন? থার্ড পার্সনকে কি বলা হয়? সে, তারা, এগুলাকে আরবিতে কি বলা হয়? থার্ড পার্সন। নো। ওয়াহেদ তাসনিয়া জমা তো এক বচন দ্বিবচন বলে বুঝছো। ওকে, হাজির, গায়েব, মুতাকাল্লিম, হ্যাঁ। তো থার্ড পার্সন যেটা, সে, তারা, এটাকে বলা হয় হচ্ছে গাইব। ঠিক আছে, গাইব। এটা হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সনের বাংলা বলা হয় হচ্ছে কি নাম পুরুষ। বাকি নাম পুরুষ আমরা থার্ড পার্সন লিখি, এটা থার্ড পার্সন। তো তেমনি ভাবে হাদির, হাদিরকে বলা হয়, আমি লিখি, এভাবে লিখে দেখি। ওকে, থার্ড পার্সনকে বলা হয় হচ্ছে, এটা হচ্ছে হাদির হচ্ছে সেকেন্ড পার্সন। ঠিক আছে। আর মুতাকাল্লিম, মুতাকাল্লিমকে বলা হয় ফার্স্ট পার্সন। মুতাকাল্লিম হচ্ছে ফার্স্ট পার্সন। এখন গাইব হয়ে এটা মুজাক্কার মুয়ান্নাস হইতে পারে, আবার হাজির হয়েও এটা মুয়ান্নাস মুজাক্কার হইতে পারে, আবার মুতাকাল্লিম হয়েও এটা মুজাক্কার মুয়ান্নাস হইতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এখানে আমরা আহ একটা জিনিস গায়েব হয়ে মুজাক্কার হয়ে এক বচন হইতে পারে, দ্বিবচন হইতে পারে, বহু বচন হইতে পারে। থার্ড পার্সন হয়ে মানে গায়েব হয়ে মুয়ান্নাস হয়ে আবার মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার সরি, এক বচন, দ্বিবচন এবং বহু বচন হইতে পারে। তাহলে এক বচনকে আমরা মূলত বলি হচ্ছে আরবিতে ওয়াহিদ। আর দ্বিবচনের নাম কি বলেন তো দেখি? তাসনিয়া বা মুসান্না। আর বহু বচনকে আমরা বলি হচ্ছে জমা। ঠিক আছে, এই হচ্ছে নাম। এই হচ্ছে বিষয়। এখন আমরা ঠিক যেভাবে ওই যে আহ, পড়েছিলাম, আপনার দমির পড়েছিলাম, সর্বনাম পড়েছিলাম, তেমনি ভাবে আমরা এখন দেখবো হচ্ছে ফেলে মাদি প্যাটার্নটা কেমন হয়। ঠিক আছে, এখন সবকিছু আমাদের এখন বুঝে না আসলে নেক্সট ক্লাসে বুঝবো, কিন্তু আপাতত আপনাদের কাজ হচ্ছে আজকে কম বোঝা, মুখস্থ করা বেশি। মানে আমি যেই প্যাটার্নটা এখন দিব, একদম ছোট ছোট করে করতে হবে। মানে আমরা পাল্লা দিতাম যে এক নিঃশ্বাসে কতবার বলতে পারি, মানে এভাবে আমরা মানে মাদ্রাসায় যখন করতাম তখন পাল্লা দিতাম নিঃশ্বাসে কতবার বলতে পারে। ঠিক আছে, তো ওইভাবে পাল্লা দেওয়া হবে। তো এখন আপনাদের অত বেশি পাল্লা দিলে মানে পাল্লা না দিলেও আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে যে যেন না দেখে খুব দ্রুত বলতে পারেন, অ্যাটলিস্ট সেইটুকু আপনার অর্জন করা। ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি অর্জন করা বারবার করে।
তো আমরা এই জন্য একটা শব্দ নিব। শব্দটা আমরা ফেল শব্দটা নিই, এই যে ফেল শব্দ, ফেল শব্দ থেকে নিই আমরা। তো পাআলা, পাআলা, এখান থেকে একটা হচ্ছে পাআলু, পাআলাত, পাআলাতা, পাআলনা, পাআলতা, পাআলতুমা, পাআলতুম, পাআলতি, পাআলতুমা, পাআলতুন্না, পাআলতু, পাআলনা। এই ফালতুটা আপনার এই মুজাক্কারের জন্য যা, মুয়ান্নাসের জন্য তা। ঠিক আছে, মুজাক্কারের জন্য যা, মুয়ান্নাসের জন্য তা। আর এই ফালনাটা দ্বিবচনের জন্য যা, বহুবচনের জন্য যা, মুজাক্কারের জন্য যা, মুয়ান্নাসের জন্য তা। সুতরাং এটাকে আমি এক করে দিচ্ছি আর কি। আর এখানে দেখেন আপনারা, ফাল তুমা, এটা কিন্তু সেম, মানে এই দুইটা কিন্তু সেম, একই জিনিস। ঠিক আছে, পার্থক্য নেই। আপনাদের কাজ কি আমি বলি, এটা বোঝানোর দায়িত্ব আমার, ওটা আমার উপর। এখন না বুঝলে কারো কোনো সমস্যা নাই, আপনারা এখন বুঝবেন না, এটাই ঠিক। আর যদি কেউ বুঝেন, আলহামদুলিল্লাহ। আপাতত আপনাদের কাজ হচ্ছে একদম প্রশ্ন করে ফেলা। একটু কিভাবে, এইভাবে দেখেন, ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা। এক নিঃশ্বাসে আপনি কয়বার বলতে পারেন সেটা হচ্ছে ট্রিক। ঠিক আছে, তাহলে ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুম, ফালতু, ফালনা। এভাবে আপনি জোরে শব্দ করে এবং দ্রুত বারবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে, বারবার প্র্যাকটিস করবেন, একটু পর পর প্র্যাকটিস করবেন, মানে নেক্সট ক্লাসের আগে এটাকে মানে একদম ছোট ছোট করে ফেলতে হবে। ঠিক আছে, ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা, ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা। এভাবে আপনারা মানে এক নিঃশ্বাসে কয়বার বলতে পারেন, 5 বার, 10 বার, সেটা আপনারা কি করবেন, চেষ্টা করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের কাজ। এটা যদি ক্লিয়ার হয়ে যায়, এটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু সহজ হয়ে যাবে। ঠিক আছে, অনেক কিছু সহজ হয়ে যাবে। এটা আপনাদেরকে আমি তো পিডিএফ দিয়ে দিব। তো তো ওকে, 1 পেজ মনে হচ্ছে। আপনাদের কাজ হচ্ছে এই অংশটুকু জাস্ট আপনারা কি করবেন, খুব দ্রুত পড়ে 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 এটা মুখস্থ করে ফেলবেন, একবারে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, সাথে এটা মনে রাখবেন যে ফালা মানে আসলে কি বোঝাচ্ছে। ফালা মানে বোঝাচ্ছে আপনার সে করেছে। ফালা তারা দুইজন করেছে, দ্বিবচন, দুইজন, পুরুষবাচক, গায়েব।
ঠিক আছে। ফালু তারা করেছে, ফালাত সে একজন মহিলা করেছে। এভাবে ফালতা তুমি করেছো, তুমি একজন পুরুষ করেছো। ফালতি তুমি একজন মহিলা করেছো। ফালতুন না তোমরা সকল মহিলা করেছো। ফালতু আমি করেছি। ফাল না আমরা করেছি, মানে অতীত কালে হয়ে গিয়েছে, যে কাজটা করা হয়ে গিয়েছে, ঠিক আছে, সেটা বোঝাচ্ছে এখানে। তো আপনারা কাইন্ডলি বইয়ে আপাতত আজকে কোনো পড়া নেই, ঠিক আছে, আজকে পড়া হচ্ছে জাস্ট এই একটা পেজ পড়া। এখানে আমরা প্রথমে পড়েছি যে আরবি ভাষার শব্দগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যতগুলো বর্ণই আমরা দেখি না কেন মূল বর্ণ থাকে তিনটা। এই তিনটা বর্ণের নাম আছে। হ্যাঁ, প্রথম হরফকে বলা হয় হা কালিমা, দ্বিতীয়টা আইন কালিমা, তৃতীয়টা লাম কালিমা। এরপরে আমরা দেখেছি যে ভার্ব, যে ভার্ব কাকে বলে, ভার্ব হচ্ছে মূলত ওই যে ইসেমের যে প্রকার ছিল, সরি কালিমার যে প্রকার ছিল, ইসেম ফেল হরফ। তাহলে সেই ফেলের আলোচনা আমরা এখন শুরু করছি। ফেল মানে ক্রিয়া, কাজ, বাকি এটা সময় যুক্ত হইতে হবে এমন কাজ। ফেল আমরা এখানে পড়ছি দুই প্রকারের, আপনি অনেক গ্রামারের বইতে দেখবেন তিন প্রকার বা আরো প্রকার আছে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে, বাকি আমরা এখানে আমাদের মতো করে পড়তেছি আর কি। তো ফেল, একটা হচ্ছে ফেলে মাদি অতীতকাল, আর একটা হচ্ছে ফেলে মুদারি বর্তমান ভবিষ্যৎকাল, ঠিক আছে। তো ফেলে মাদির প্যাটার্ন হচ্ছে এটা। আপনি এই প্যাটার্নটা ভালো করে মুখস্থ করতে পারলে, যে এটা হচ্ছে অঙ্কের সূত্র, এইটুক যদি মুখস্থ করতে পারেন বাকি সব কিছু ইজি হয়ে যাবে। দেখবেন যে কত কিছু সহজ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আপনারা এটা মুখস্থ করবেন ইনশাআল্লাহ, নেক্সট ক্লাসের আগে বারবার বারবার করবেন, অনেকবার করবেন। তারপরে আমরা মঙ্গলবারে ক্লাস হবে এবং ইনশাআল্লাহ বৃহস্পতিবারে ক্লাস হবে। আমাদের সপ্তাহে এখন থেকে তিনটা ক্লাস হবে, রবি মঙ্গল বৃহস্পতি, এবং সেই মানসিকতা নিয়েই পড়তে থাকেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।